আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা কিন্তু দুইটা পরিবার সম্পর্কে জানতে পারবেন। আসলে পরিবারের ঘটনার প্রেক্ষাপট ভিন্ন। এক জায়গাতে আপনারা জানতে পারবেন বাবু আর মিম সম্পর্কে, অন্য পাশে আপনারা জানতে পারবেন আজকে শারমিন এবং শাহিনের কিছু গল্প। আপনারা জানলে অবাক হবেন, আজকে আমি জানি নিশ্চয়ই, যদি না জেনে থাকেন, যে আপনারা যাকে ওই আপনারা দর্শক, আমি কোনোদিন কারণ আমি টিস করতে পছন্দ করি না, যে আপনারা যাকে চ্যাপা শুটকি হিসেবে চিনেন। যদি আসলে আমি চ্যাপা শুটকি বুঝি না, আমি জানি যে শাহিনের বোন নাম শারমিন, ঠিক আছে? তো শারমিন নাকি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে, এবং একটা ভেরিফাইড, একটা অথেন্টিক নিউজ, এখানে কোনো ভুল ভ্রান্তির কিছু নেই। এটা শারমিন তার নিজের মুখ থেকে বলেছে। এবং শারমিন তার দ্বিতীয়বারের মতো মা হওয়ার জার্নিটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, কোন দিন শাহিন কিভাবে করে শারমিনের সাথে কি করেছে এবং তার গর্ভে সন্তান দিয়েছে, সমস্ত কিছু তুলে ধরেছে। ফ্যান্টাস্টিক একটা গল্প ছিল। এবং শারমিনের ধারাভাষ্য মতে সে যেভাবে করে গল্পটা বলেছে, তার একটা সংক্ষিপ্ত সামারাইজ আমি আমার ভিডিওতে করে দিব। এবং শারমিনের উদ্দেশ্যে আমার কিছু সাজেশন থাকবে, কিছু কোশ্চেন থাকবে, যে উত্তরগুলো আমি শারমিনের কাছ থেকে জানতে চাই। এবং এই প্রশ্নগুলো শুধু আমার না, পুরো জাতীয় প্রশ্ন। আমি জানি যে প্রশ্নগুলো আজকে আমি করব, সেই প্রশ্নগুলো আপনারাও জানতে চাইবেন শারমিনের কাছ থেকে। দেন আমি বাবু আর মিমকে নিয়ে কিছু কথা বলবো। বাবু আর মিমের মধ্যে কথা বলতে গেলেই চলে আসবে কিন্তু এখন বর্তমানে মাল্টিপ্ল্যাকের নাম। আপনারা সবাই জানেন মাল্টিপ্ল্যাকের বিয়ে হচ্ছে, বিয়ে লেগে গেছে, ধুমধাম ধুমধাম শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বাবু কিন্তু তার বোনের বিয়েতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু ওদিক থেকে তার বউ মিম যাবে না। এগুলো নিয়ে তাদের মধ্যে খুবই ভয়ানক পরিমাণে ধস্তাধস্তি হয়েছে। এমন পর্যায়ে বাবু এমন জোরে তার নিজের শরীরে আঘাত দিয়েছে, তার হাত ফেটে চৌচির হয়ে গেছে। আর এখন মিম তাকে নিয়ে পালিয়ে পদ্মার চরে এসেছে। আসলে ঘটনাটা অনেক রোমাঞ্চকর, অনেক ইন্টারেস্টিং। যখন আমি বর্ণনা করবো আপনাদের সবার ভালো লাগবে। এবং দর্শক জানেন, আমি কিন্তু আপনাদেরকে সবসময় আমার ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু সুন্দর মতো এক্সপ্লেন করে দিই। যারা রেগুলার ভিউয়ার্স তারা এটা ভালো মতো জানেন। সো আজকে এই দুটো বিষয়, এই দুটো ঘটনার প্রেক্ষাপট আমি আপনাদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে দিব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের কারো মনে আর কোনো কনফিউশন থাকবে না। সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই এক ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সো দর্শক, যদি আপনারা বাবু আর মিম আর ওই দিক থেকে শারমিন আর শাহিনের বিষয়গুলো জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতেই আজকে আমি ঘটনাটা শুরু করব শাহিন আর শারমিনকে দিয়ে। ভিডিও সেকেন্ড পোর্শনে থাকবে মিম আর বাবু। আপনারা একটা জিনিস সবাই জানেন, যে শাহিন কিন্তু বিদেশে ছিল, এবং বিদেশে থাকাকালীন দীর্ঘ সময় যখন ছিল, তার যে আগের বউ রেশমা, সে কিন্তু একটা নোংরা সম্পর্কে অন্য পুরুষের সাথে জড়িয়ে পড়ে এবং চলে যায়। আসলে ওই সময় কিন্তু অনেক ধরনের কোশ্চেন উঠেছিল, আসলে সর্বোপরি একটা মেয়ের এই কাজ করা কোনোভাবেই ঠিক না। কিন্তু অনেকে এই কথা বলেছিল, আসলে একটা মেয়ে কতদিন একটা স্বামী ছাড়া থাকবে? একটা যৌবন বয়স, এই যৌবন বয়সে একটা মেয়ে এভাবে করে স্বামী ছাড়া আছে। আর শাহিনের ওদিক থেকে দেশে আসার কোনো নাম ছিল না। তো রেশমা তার নিজের যে ষড়রিপুর যে তাড়নাটা, সেটাকে, আবেগটাকে কন্ট্রোল করতে পারেনি, যার কারণে সেটা নোংরা সম্পর্কে জড়িয়ে গেছে। এবং আলটিমেটলি যেটা রেজাল্ট এসেছে, তাদের সম্পর্কটা কিন্তু আর নেই, তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। তো তখন থেকে শাহিন পাগলের মতো হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে বিয়ে করবে। এবং রেশমা যে ঘরে বিয়ে করে গিয়েছে, ওই ঘরেরই কোনো একটা মেয়েকে সে বিয়ে করবে। এবং যেই কথা সেই কাজ, ওই ঘরে শারমিনকে সে পেয়েছে, শাহিন এবং শারমিনকে বিয়ে করেছে। ভালো কথা। এখন শারমিনকে বিয়ে করার পরে শাহিন দেশে এসেছে, আসা মাত্রই শারমিনের গর্ভে একটা সন্তান চলে এসেছে, এবং সেই সন্তানের জন্ম দিয়েছে শারমিন। দর্শক, আজকের এই শাহিন শারমিনের বিষয় নিয়ে কথা বলতে গেলে কিছু কথা বা কিছু লাইন থাকবে, যেগুলো একটু আবেগপূর্ণ, যেগুলো একটু মানে আপনারা বলতে পারেন অন্যরকম কথা। যে কথাগুলো আমার না, যে কথাগুলো শারমিনের, শুনতে একটু অকওয়ার্ড লাগতে পারে আপনাদের কাছে। ভাই, এই কথাগুলো শুনতে আমি নিজেও লজ্জা পাচ্ছি আপনাদেরকে বলতে। আর যারা শুনবেন, আমি জানি তাদেরও কিছু মানুষের যারা অধিক লজ্জাসীন,
মানে অধিক লজ্জাশীল তাদেরও লজ্জা লাগবে। কিন্তু মানে আমি বাউন্ড এটা বলতে, কারণ যেহেতু শারমিন বলেছে তার কথাগুলো আমাকে সামারাইজ করতে হবে, একদম হুবহু মানে বঙ্গানুবাদ করে দিব। তো যেটা হয়েছে, শারমিন ভিডিওতে এসেছে, তার ভিডিওর টাইটেলটা ছিল এরকম, সে কি দ্বিতীয়বারের মতো মা হতে চলছে কিনা, এই একটা কোশ্চেনের উত্তর সে দিতে এসেছে। আচ্ছা, ভালো কথা, দর্শকরা যদি জানতে চায় বা সে যদি জানাতে চায়, আমি মনে করি শারমিন আসবে, এসে সুন্দর করে বলবে দর্শক আমাদের একটা সন্তান আছে, ইতিমধ্যে একটা ছোট বাচ্চা আপনারা জানেন, এখন আমি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি, আমার জন্য সবাই দোয়া করবেন যেন কোনো কমপ্লিকেশন না হয় এবং ভবিষ্যতে যেন আমি একটা সুন্দর সুস্থ সবল ইমানদার একটা সন্তান জন্ম দিতে পারি। এই ছোট্ট লাইনটুকু বললেই কিন্তু শারমিনের ঘটনা শেষ। তারপর সে তার নিজের মতো করে তার ভ্লগগুলো দেখাক, ভিডিও শেয়ার করুক, কত সুন্দর একটা ভিডিও হতো, শালীনতা বজায় থাকতো, শিক্ষণীয় ভিডিও হতো। কিন্তু শারমিন এটা করেনি। সে করেছে কি, সে একটা ইমেজিনারি গল্প শেয়ার করেছে। ইমেজিনারি গল্প বলতে সে আপনাদেরকে একটা গল্পের মধ্যে হাবুডুবু খাওয়াতে চেয়েছে, যে গল্পের মধ্যে আপনারা ঢুকে যাবেন, কল্পনা করবেন শাহিন কিভাবে করে শারমিনকে, আচ্ছা এই লাইনটাকে আপনারাই সমাপ্ত করে দেবেন, আমি আর বলবো না। তো শারমিন এটাই চাচ্ছিল যে আপনারা সবাই গেস করবেন, আপনারা সবাই কল্পনাতে আসবেন যে শাহিন এবং শারমিন কিছু একটা করছে, যার একটা ফল হচ্ছে গিয়ে তাদের দ্বিতীয় সন্তান। এইভাবে করে গল্পটা বলছেন। আমি বলতে পারেন ভাই আপনি কিভাবে এই কথাটা বললেন, এমন কি বলেছে? তাহলে শুনুন কি কি বলেছে। শারমিন প্রথমত বলেছে যে আপনারা জানেন আপনাদের ভাই এবার বিদেশে গেছিল, এবং আমরা সবাই দেখেছি এই রিসেন্টলি কিন্তু গত বছর আপনারা সবাই দেখেছেন দর্শক যে শাহিন কিন্তু আবার বিদেশে গিয়েছিল কিছু মাসের জন্য, ঠিক আছে? তো এবার গিয়ে সে আবার কিছু মাস থেকে আবার দেশে এসেছে। তো আসার পরে নাকি শারমিনের ধারাবশমতে যে তখন দেখি নাকি শাহিন অনেক চাচ্ছিল, কি চাচ্ছিল, কিছু করতে চাচ্ছিল। মানে এই কথাটা শোনার পর কিন্তু আমি দর্শক কিছুক্ষণ হতবিহ্বল হয়ে পড়ি, এইটা আবার কি বললো ভাই। ভাই একটা পাবলিক প্ল্যাটফর্ম, একটা ইউটিউব, লক্ষ লক্ষ মানুষ দেখছে, আপনার ভিডিওতে ভিউ হচ্ছে, ছোট বড় বুড়া বুড়ি অনেক ধরনের মানুষ ভিডিও দেখে, অনেকে কিন্তু ফোনের লাউড স্পিকার দিয়ে ভিডিও দেখে, স্পিকার দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি যেভাবে করে এই কথাগুলো বলছেন, মানে মানে যদি আনফর্চুনেটলি যদি এই ভিডিওর সামনে যদি কারো সন্তান যদি থেকে থাকে, ওই মানুষ তো রীতিমতো লজ্জা পাবে, এগুলো কি বলছে বা কি শুনছি আমি। তো শারমিনের এই কথা দিয়ে প্রমাণ হয় যে সে অশিক্ষিত একটা মহিলা, টোটালি তার কোনো লজ্জা শরম নেই, নির্লজ্জ ব্যয়াপনাতে ভরা, ঠিক আছে? কারণ সে যেভাবে বলছে তার জামাই মানে তার স্বামী নাকি চাচ্ছিল যে এবার বিদেশ থেকে এসেই তার সাথে কিছু করার অনেক চেষ্টা করছিল, তখন নাকি শারমিন বলেছে না আমি এখন ওরকম প্রস্তুত না, আমার শরীরে গোস্ত নাই, আমি শুকনা, আর আমার নাকি অনেক পেটে ব্যথা করে। দর্শক আমি নিজেও কথাগুলো বলতে লজ্জা পাচ্ছি, আমিও কথাগুলো আস্তে আস্তে বলছি, কারণ দেখা যাবে যে এই কথা যদি আমার বাসার বাইরেও চলে যায়, মানুষজন ভাবে আমি আবার এগুলো কী বলছি, আমি নোংরা হয়ে যাবো, আমার বলতেই লজ্জা লাগছে, তারা এগুলো ভিডিওতে বলে কীভাবে আমি নিজেও জানি না। তো যাই হোক, শারমিন যখন এই কথাগুলো বলছিল আমার নিজের কাছেই মনে হচ্ছে কানটা চেপে ধরি, এত নোংরা লাগছিল। তো তারপরে শারমিন বলে গিয়েছে, অগাধে বলে গিয়েছে, অবাধে তার যেভাবে মঞ্চে বলেছে, আরও নোংরাভাবে বলেছে যে তারপরও জানি না কিভাবে কি হয়ে গেল। আচ্ছা দর্শক, কীভাবে কী হয়ে গেল আপনি জানেন না, তোকে আমি জানি ভাই, আমি জানি। আপনি যে বললেন কীভাবে কী হয়ে গেল, কী হবে? আপনার সন্তান একটা আসছে দুনিয়াতে, আপনার গর্ভে একটা বাচ্চা এসেছে, কীভাবে এসেছে আপনি জানেন না? এমনি এমনি এসে গেছে, মানে আপনার স্বামী শাহিন একটা ফু দিয়েছে পেটের মধ্যে সন্তান এসে গেছে, এমন তো না। আপনিও জানেন প্রসেস কী, আমিও জানি প্রসেস কী। তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন কেমনে কী হয়ে গেল আসলে কিছুই বুঝতে পারলাম না, এটা দিয়ে আপনি আরেকটা জিনিসকে নোংরা ইঙ্গিত করলেন। তাহলে কি আপনি অন্য কারোর সাথে নোংরা সম্পর্কে জড়িয়ে গেছেন? আপনার গর্ভে কি তাহলে শাহিন ব্যতীত অন্য কোনো পুরুষের সন্তান আছে? এমন তো না। তাহলে আপনি কেন এভাবে করে বলছেন কীভাবে কী হয়ে গেলে আমি নিজেও জানি না? এখানে আপনাকে জানতে হবে, ইউ আর বাউন্ড টু ডু ইট। কারণ আপনাকে জানতে আপনার এই কারণে হবে কারণ আপনার স্বামী আপনার সাথে কখন থাকে কখন, যেটা আপনি সব থেকে ভালো জানেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই কথা বলতে পারেন না, তাহলে এটা নোংরামিন হয়ে যায়। তো যাই হোক, শারমিন এরকম আধ্যাত্মিক টাইপের অনেক নোংরা কথা বলেছে যেগুলো আসলে কান থেকে শোনার মতো ছিল না। আমার ভাই শারমিনের কাছে কিছু প্রশ্ন আছে। এই যে কিছুদিন আগেও আমি শারমিনকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে শারমিন আর শাহিনের মধ্যে দ্বন্দ্ব চলছে, তারা নাকি ডিভোর্স দিয়ে দিবে, কত ঘটনা, যে তারা নতুন বাসা দেখছে, খুকি আবার বিয়ে ফেলে এসে তাদেরকে ভিডিও দিতে বসে গেছে, আপনারও সাক্ষী কি হয়েছে। তো এমন অবস্থায় এই শারমিন আবার প্রেগনেন্ট হয় কিভাবে, এটা কিন্তু আসলে মাথাতে আমার ধরে না দর্শক।
যেই মেয়ে বলে, যেই মহিলা বলে তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাবে, সেই মহিলার কিনা 1 মাস পর ওই স্বামীর ঘরে একটা নতুন বাচ্চা গর্ভে আসে। এদিকে আপনারা বিশ্বাস করেন দর্শক? হ্যাঁ, এখন আমরা বিশ্বাস করতে বাধ্য, কারণ তার স্বামী আছে। কিন্তু যদি লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবতে যাই, যে মেয়ে গত মাসে বললো তার সাথে তার স্বামীর ডিভোর্স হয়ে যাচ্ছে, সেই মেয়ে আবার প্রেগনেন্ট হচ্ছে ওই স্বামীর ঘরে, এটা আমার কাছে একটু মেনে নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, যদিও মেনে নিব, কারণ মেনে নিতে হবে আমাদেরকে, না হলে তো আরেকটা নোংরা সম্পর্কে উৎপত্তি হয়ে যাবে। কিন্তু তারপরেও কোনো জায়গা মানে কোনো একটা জায়গা থেকে একটা মন বলছে যে এটা কিভাবে সম্ভব। তার মানে কি এমন হতে পারে না যে শারমিনের গর্ভে আসলে শাহিনের সন্তান কিনা, এটা নিয়ে একটা সন্দেহ কিন্তু শারমিন নিজেই তৈরি করে দিয়েছে। কারণ শারমিন যদি গত মাসে এই নাটকগুলো না করতো, সে তার স্বামীর সাথে থাকবে না, স্বামীর সাথে বনিবনা হয় না, সে আলাদা বাসা ভাড়া নিবে আর ডিভোর্স দিয়ে দিবে, তার মানে কিন্তু 1 মাস পরে যদি এ ঘটনা, তার মানে জিনিসটার মধ্যে একটা রহস্য আছে। একটা জিনিস বুঝবেন, আপনার স্বামীর সাথে মনোমালিন্য, আপনি ডিভোর্স দিবেন, ওই স্বামীর সাথে আপনি এক ঘরে কীভাবে থাকবেন, আবার এক ঘরে থাকবেন না থাকবেন, এইভাবে ক্লোজ কীভাবে হবেন যে আপনি কনসিভ করে ফেলেন? এটা তো অসম্ভব শারমিনের কথা মতে। সো কোশ্চেন, এটা একটা অবশ্যই কোশ্চেন যে আপনি যেহেতু বলেছেন আপনার সাথে আপনার স্বামীর বনিবনা হয় না, তাহলে আপনার গর্ভে স্বামীর সন্তানটা এখন 1 মাসের ভিতরে কীভাবে আসে? এমন কি হয়ে গেল, এমন কি মধু খাওয়ালো শাহিন আপনাকে যে আপনার মন একদম গলে পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে? এটা কিন্তু ভাবার বিষয়। দর্শকরা সবাই কোশ্চেন জানতে চায়, এটা উত্তর জানতে চায় যে কী এমন হলো যে শাহিনের সাথে আপনার সব কিছু রাতারাতি মিটমাট হয়ে গেল, কীভাবে সম্ভব? আপনিও একটা পরামর্শ দিন, তাহলে অনেক ফ্যামিলিতে আছে স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যাচ্ছে, ওদের ডিভোর্স হওয়া থেকে তারা বেঁচে যাবে। এই বুদ্ধিটা শিখিয়ে দিন, আপনি শেয়ার করুন কী এমন হলো, ঠিক আছে? দেন আর একটা জিনিস আমি যেটা বুঝতে পেরেছি দর্শক, যদি এটা তাদের ইন্টেনশনালি হয়, যদি এটা গত মাসে তারা নাটকই করে থাকে, তাদের এই সংসার ভাঙনের নাটক, তাহলে বুঝতে হবে এখন এই বাচ্চা নেওয়ার পেছনের মূল রিজন ছিল হচ্ছে একটা কম্পিটিশন, একটা চাপা কম্পিটিশন। আপনারা জানেন খুকির ঘরে কিন্তু 3টা সন্তান, ঠিক আছে? তো এই 3টা সন্তান যেহেতু খুকির আছে, শারমিনের আছে একটা সন্তান, আবার শাহিনও নিতে চায়। তো শারমিন ইনডিরেক্টলি কিন্তু মনে মনে চাচ্ছিল যে সেও কয়েকটা সন্তান জন্ম দিক। এবং আপনারা জানেন এই ধরনের মানুষদের মধ্যে কিছু রীতি রেওয়াজ থাকে, সন্তান বেশি দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেটা কিন্তু আমরা যারা শিক্ষিত সমাজে বাস করি তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা এখন কমে গেছে, যেটাকে আমরা কুসংস্কার বলে থাকি। তো শারমিন এটারই একটা খপ্পরে পড়েছে খুকির সাথে একটা মানে একরকম নোংরা কম্বিনেশন দেওয়ার জন্য। তো যাই হোক দর্শক, এইগুলো ছিল শারমিনকে নিয়ে কথা। আমার খালি শারমিনের উদ্দেশ্যে একটাই কোশ্চেন আছে যে ভাই, আপনারা গত মাসে নাটক করলেন ছাড়াছাড়ি করবেন, তো 1 মাসের মধ্যে এমন কি টোটকা খাওয়ালেন, এমন কি ঘটনা ঘটে গেল শাইনের সাথে যে একদম এক ক্লাফে আপনার গর্ভে শাইনের সন্তান চলে আসলো? কি এমন আপনারা করেছেন, একটু পরামর্শ দিবেন, তাহলে অনেক মানুষ আছে যাদের সংসার ভাঙা থেকে বেঁচে যেতে পারে। যাই হোক দর্শক, শারমিন আর শাহিনের বিষয় এতটুকুই ছিল। এখন আমি চলে আসব বাবু আর মিমের দিকে। তো বাবু আর মিমের বিষয় আসতে গেলে কিছু কথা জমে আছে লম্বা সময় ধরে। তাদেরকে নিয়ে অনেক দীর্ঘ সময় কোনো ভিডিও দেওয়া হয়নি আমার। আমি দীর্ঘ সময় একটা জিনিস দেখলাম, মিমের ভিডিওতে আবদিয়াকে কম দেখা যায়, এবং মিম এটা নিয়ে কথাও বলেছে, এই জন্য আমি আর ভিডিও দিইনি। মিম বলেছে আবদি এখন আমার কাছে খুব একটা বেশি আসে না, আসলেও খালি একটু কোনো মতো আম্মু একবার ডাক দিয়ে দেখে চলে যায়, তার মতো থাকে। এটাকে আপনারা বিশ্বাস করেন দর্শক যে আবদিয়ার মতো ছোট বাচ্চা সে তার মার কাছে আসবে না, মাকে ভুলে থাকবে, মাকে ঠিক মতো ডাকবেও না? আমার ভাই বিশ্বাস হয় না। তার মানে আমি যেটা বুঝাতে যাচ্ছি, মিম নিজেই তার বাচ্চাকে অ্যাভয়েড করে, ইগনোর করে চলে, আবদিয়াকে এক রুমে বন্দি করে রাখে। এটা আমার ধারণা না, এটা আমার বিশ্বাস। আমি দেখেছি মিম বাবুকে হাতে তুলে নলা করে এক লোকমা করে খাইয়ে দিচ্ছিল, অথচ আমি কোনোদিন মিমকে দেখিনি সে আবদিয়াকে এভাবে করে খাইয়ে দিয়েছে, কোনোদিন দেখিনি। কিন্তু সে কতটা যত্ন করে, কতটা ভালোবাসা দিয়ে বাবুকে তুলে খাইয়ে দিচ্ছিল, এটা দেখার পর আমার খালি একটা জিনিসে আফসোস হয়েছে, অথচ এই অধিকারটা ছিল আবদিয়ার। কিন্তু আবদিয়া কোনোদিনই তার মায়ের হাতে লোকমা তুলে ভাত খাওয়াটা পায়নি। পাচ্ছে কে? বাবু পাচ্ছে, একটা ধামরা বেডা পাচ্ছে, বেডা পুরুষ। এই বেডারে মিম খাইয়ে দিচ্ছে, লোকমা তুলে ভাত খাইয়ে দিচ্ছে। এখন মিম এখানে একটা অ্যান্সার দিবে, একটা লজিক দিবে যে আপনারা জানেন যে আপনাদের বাবু ভাইয়ের হাত চৌচির হয়ে গেছে ফেটে। তখন কোশ্চেন করবেন অবশ্যই, কিভাবে চৌচির হলো, ফাটলোটা কিভাবে, বাবু ভাইয়ের হাত কিভাবে ফাটলো, প্রশ্ন দাঁড়ায়। হ্যাঁ, এটা সত্য কথা, বাবু হাতে ব্যথা পেয়েছিল,
তখন মিম ওই সময় তাকে খাইয়ে দিয়েছিল। কিন্তু কথা তো এটা না, কথা হচ্ছে বাবুর হাত কেন ফাটবে, কেন ছিঁড়বে, কেন বাবু হাতে ব্যথা পাবে। এবং আপনারা যদি কষ্ট করে বাবুর হাতের ছবিটা দেখেন, আমি বাবুর হাতের ছবি দেওয়ার চেষ্টা করবো আমার থাম্বনেইলে, দেখবেন বাবুর হাত ঠিক যেই জায়গাগুলো জোড়া থাকে, আঙ্গুলের যে জোড়াগুলো থাকে গিটে গিটে, ওই জায়গাগুলোতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। ধরুন আপনি জাস্ট ইমাজিন করুন, আপনি আপনার হাতটাকে মুষ্টিবদ্ধ করে, যেভাবে একটা মানুষকে আপনি ঘুষি দেন ওইভাবে মুষ্টিবদ্ধ করে যদি আপনি শক্ত কোনো জায়গায় ঘুষি দেন, দেখবেন আপনি আপনার হাতে যে সমস্ত জায়গায় ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে ওই সমস্ত জায়গায় বাবু ছিলে গেছে। যেমন ঠিক মুষ্টিবদ্ধ করে আপনি একটা দেয়ালে ঘুষি দিলে দেখবেন আপনার যে আঙ্গুলের জোড়া জোড়াগুলো আছে, জোড়া জোড়ার চামড়াগুলো কিন্তু পাতলা, সেই জায়গাগুলো ছিঁড়ে যাবে, ফেটে যাবে, রক্ত পড়বে, ক্ষত বিক্ষত হবে। এবং বাবুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন আমি নেক্সট কি বলবো। হ্যাঁ দর্শক, আমি এটাই বুঝাচ্ছিলাম, বাবু নিজে নিজেকে হিট করেছে। বাবুর হাতে যে আঘাতের চিহ্নগুলো আছে সেগুলো একটা জিনিস, একটা অর্থই বহন করে যে বাবু তার নিজের শরীরে নিজে আঘাত করেছে, মানে সে তার হাতটাকে মুষ্টিবদ্ধ করে খুব জোরে, খুবই জোরে সে একটা শক্ত কিছুর উপরে আঘাত করেছে নিজের হাতে, মানে ঘুষি দিয়েছে, যার ফলে সে তার হাতে প্রচণ্ড ব্যথা পায় এবং সে অনেকদিন পর্যন্ত তার ওই হাতে কোনো কাজ করতে পারেনি। কিন্তু কথা হচ্ছে তাদের এত সুখের সংসার, মিম বাবুর মধ্যে এত ভালোবাসায় এমন কি হয়েছিল যে বাবু তার নিজের হাতে নিজেই ঘুষি দিয়েছিল, নিজেই নিজেকে আঘাত করেছিল, এমন কি হয়েছিল? সেখানে আমি একটু চলে আসি। আপনারা সবাই জানেন দর্শক যে শারমিনের বিয়ে ঠিক হয়েছে, শারমিন বিয়েতে বসবে এবং এসআর যে ড্রিম লাইফ এরকম একটা ছেলের সাথে শারমিন বিয়েতে বসার জন্য উদ্যোগ নিয়েছে, ঠিক আছে। রিসেন্টলি তারা বিয়েতে বসবে। তো স্বভাবতই শারমিনের ভাই আছে দুইজন, বাবু আর ওইখান থেকে বেলাল। অ্যান্ড বেলাল তো শারীরিকভাবে অসুস্থ, আপনারা জানেন বেলাল চাইলেও সব কাজ করতে পারবে না, সে যেহেতু অসুস্থ। তো সেই ক্ষেত্রে শারমিন যদি বিয়ে করে, তার বিয়েতে কিন্তু হেল্প করার মতো একটা সামর্থ্যবান পুরুষ বা তার ভাই কিন্তু বাবুই আছে শুধু। তো বাবু ছাড়া কিন্তু বেলাল অত বেশি হেল্প করতে পারবে না, কারণ বেলাল কিন্তু দুর্বল, নাজুক প্রকৃতির, এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা মানে শারমিন কিন্তু তাকিয়ে থাকবে তার ভাই বাবুর দিকে। এখন বাবু যদি বিয়েতে না আসে, তাহলে আপনারা চিন্তা করুন তো শারমিনকে তার বিয়েতে কোন ভাই হেল্প করবে? তাদের বাড়িতে তার অন্য কোনো পুরুষ নেই, শারমিনের বাবা মারা গেছে, শারমিনের মা আছে, আর বেলাল তো অসুস্থ। তো সেক্ষেত্রে বাবুকে কিন্তু অনেক প্রয়োজন, আর বাবুকে তার মানে শারমিনের অনেক বেশি প্রয়োজন হচ্ছে। এখন মিম যেটা করেছে এটাকে আপনারা বলতে পারেন একটা ইললজিক্যাল কাজ বা বলতে পারেন একটা নোংরা একটা কাজ। সেটা হচ্ছে মিম বাবুকে শারমিনের বিয়েতে আসতে দিবে না। মিম যখন থেকে জানতে পেরেছে শারমিনের বিয়ে ঠিক হয়েছে বা শারমিন বিয়েতে বসবে, তখন থেকে মিম একটা নোংরা খেলা মেতেছে যে সে শারমিনের সাথে বাবুর দেখা করতে দিবে না, বাবুকে তার নিজের বাসাতে যেতেই দিবে না, শক্ত করে ধরে রেখেছে। তো এগুলো নিয়ে বাবু আর মিমের ভিতরে মনোমালিন্য হয়েছে, কারণ বাবু চেয়েছে তার যেহেতু বোনের বিয়ে হচ্ছে, এরকম অবস্থা তার বোনের বাসা তার থাকা জরুরি, তাদের বাসায় কোনো পুরুষ মানুষ নেই, তার বাবার অবর্তমানে দায়িত্বগুলো বাবুর উপরে পড়ে, এই জন্য বাবু চেয়েছিল তার বোনের বাসায় থাকতে, কিন্তু মিম এটা কোনোভাবে মেনে নেয়নি। এর ফলে বাবু আর মিমের মধ্যে কিন্তু একটা বলতে পারেন তুমুল ঝগড়া বা তুমুল ফাইট যাই বলো না কেন সেটা হয়েছে। এবং এরই প্রেক্ষিতে কিন্তু যেটা হয়, বাবু একটা পর্যায়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কিন্তু সে নিজেকে আঘাত করে, এবং এই আঘাত করার ফলেই বাবুর হাতে কিন্তু ফাটল ধরে, হাত ফেটে যায়, সে অনেক বেশি আঘাত পায়। কারণ কেন বাবু এটা মানতে পারছে না যে কেন তাকে এভাবে আটকে রাখা হবে, কেন তাকে তার বোনের বিয়েতে যেতে দেওয়া হবে না, এটা বাবু কোনোভাবে মেনে নিতে পারে নাই। তো তারপর যখন মিম বুঝতে পারে বাবু এরকম অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, তখন টেকনিক্যালি সে মিম বুঝতে পেরেছে এভাবে ক্ষমতার প্রয়োগ করিয়ে বা ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে বাবুকে আটকে রাখা যাবে না, পরিবেশ ঘোলাটে হতে পারে। তখন মিম টেকনিক্যালি একটা কাজ করেছে, সে বুদ্ধি করে বাবুকে নিয়ে পদ্মা চড়ে গিয়েছে। এবং পদ্মা চড়ে গিয়েছে কি কারণে? সে বুঝাচ্ছে যে পদ্মা চড়ে গিয়েছে কারণ সে হয়তো জায়গা জমি কিনবে, ঠিক আছে, জমি জায়গা কেনার জন্য সে পদ্মা চড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে তো অবশ্যই একটা প্রয়োজনীয় কাজ, এই প্রয়োজনীয় কাজ করার জন্য তো অবশ্যই বাবু সহ তাকে যেতে হবে, এই জন্য সে পদ্মা চড়ে চলে গিয়েছে, যাতে করে শারমিন এখন তার বিয়েতে যেন বাবুকে কোনোভাবেই কাছে না পায়। আর বাবু তো চাইলে আর ধূপ করে যেতে পারবে না, কারণ সে এখন পদ্মা চড়ে আছে। এখন বলতে পারেন যে ভাই আপনি জমির কথা কিভাবে জানলেন? আপনারা মিমের ভিডিওতে যাবেন, দেখবেন মিম কিছু কথা বলেছে তার ভিডিওতে। সে জানিয়েছে সে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এখন ঘন ঘন খালি পদ্মা চড়ে গত কয়েক মাসে আসা যাওয়া করছে, ঠিক আছে, এবং সেই কাজটা হয়ে গেলে নাকি অনেক খুশি হবে, এবং সেটা বলতে চাইছে না, কাজটা হয়ে গেলেই বলবে, এর আগে সে বলবে না। এখন আপনারা বলুন এমন কি কাজ আছে মিম এটা লুকিয়ে রাখছে, সে বলবে না,
এখন তার কথার কিছু ইঙ্গিত দিয়ে কিন্তু কিছু জিনিস মানে আলাপ পাওয়া যায়। যেমন মিম কিছু ক্লু দিয়েছে, ওই ক্লু দেখেই কিন্তু বোঝা যায়। মিম বলছিল যে আমি আগেই বলবো না আমি কী কাজে এসেছি, কারণ যদি বলে দিই দেখা যায় পরবর্তীতে সেই কাজ আর করা যায় না। আর আমি একটা ভালো কাজ করার চেষ্টা করছি, যেটা হলে আমি অনেক খুশি হব। তো এই ধরনের জিনিস কি হতে পারে? এক হতে পারে মিম বিদেশে যাবে, আর দুই হতে পারে মিম জায়গা জমি বা বাড়ি কিনছে, এর বাইরে আর কিছুই না। এখন স্বভাবতই সে যদি বিদেশে যাওয়ার হয় কখনো পদ্মাচরে ঘন ঘন আসবে না, তখন সে এমবাসিতে বেশি আসা যাওয়া করবে। তো যেহেতু সে পদ্মাচরে আসা যাওয়া করছে, তার মানে বিদেশে যাওয়ার রাস্তাটা বন্ধ, সে মিম বিদেশে যাচ্ছে না। তার মানে একটাই জিনিস এখানে হতে পারে যে মিম তার নিজের জন্য জায়গা জমি কিনছে, ঠিক যেমনটা আরিফার সাবিনা কিনেছে। মিম এখন তার আর বাবুর জন্য একটা জমি কিনছে পদ্মাচরে, যেখানে তার একটা স্থায়ী বাড়ি উঠাবে। এই কারণে মিম বারবার আসা যাওয়া করছে। তো এই জিনিসটার লোভ দেখিয়ে বা এই জিনিসটার জন্য মিম বাবুকে নিয়ে পদ্মাচরে এসেছে, যাতে করে বাবু পদ্মাচর থেকে লাফ দিয়ে তার বোনের কাছে চলে যেতে না পারে, যাতে করে বিয়ে থেকে তাকে দূরে রাখতে পারে। এটা ছিল মিমের একটা নিনজার টেকনিক, এবং মিম সার্থকও হয়েছে কিন্তু। ঠিক আছে, আপনারা দেখবেন বাবু কিন্তু এখন মিমের সাথে পদ্মাচর অবস্থান করছে, তার মানে সে কিন্তু সামনের বিয়েতে যেতে পারছে না। দেখুন, আপনাদের মনে স্বভাবতই আরেকটা প্রশ্ন জাগ্রত হতে পারে দর্শক, আমি কিন্তু যখন ভিডিও দিই সবসময় আমি আমাকে আপনাদের জায়গায় রাখি, যে আমি যে কথাটা বলছি এই কথাগুলো যদি আমি কারো কাছ থেকে শুনতাম, আমার পরবর্তীতে কোনো কোশ্চেন মাথায় অ্যারাইজ করতো কিনা, যে আমি এই কোশ্চেনটা যদি করতে পারতাম তাহলে ভালো হতো। তো আমি এই জিনিসটা মাথায় রেখে সবসময় ভিডিও করি। এতে করে যেটা হয়, আপনাদের কোশ্চেন পরবর্তী কী হতে পারে আমার এই কথার পর, সের উত্তরটা আমি সাথে সাথে দিয়ে দিই। এই জন্য কিন্তু আমার ভিডিওতে আপনাদের প্রশ্ন খুবই কম থাকে এবং আপনারা স্যাটিসফাইড থাকেন দর্শক আমার ভিডিও শুনে। এই জন্য আমি সবসময় আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে আপনারা পছন্দ করেন আমার ভিডিওগুলো, এবং আপনাদের কথা বা এই কমেন্টের জন্য কিন্তু আমি ইন্সপিরেশন পাই নতুন নতুন ভিডিও দিতে। সো যেটা বলছিলাম, এখন আপনাদের কোশ্চেন কী হবে? কোশ্চেনটা হবে এরকম যে ভাইয়া, এই যে আপনি বললেন যে মিম শত্রুতা করে বা মিম যে কারণেই হোক, যে মিম যে বাবুকে শারমিনের সাথে দেখা করতে দিচ্ছে না, বা শারমিনের বিয়েতে যাওয়ার জন্য সে যে একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এইটার পিছনে আসলে কি কারণ হতে পারে, কেন দিয়েছে, স্যাংশনটার কারণটা কি? ঠিক আছে, তো এটা যদি আসলে আপনারা ঘাটতে যান, আপনারা হয়তো অনেক অ্যান্সারটা পেয়ে যাবেন, না পারলে আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো একটা জিনিস জানেন, মিম যখন ঢাকাতে বাসা খুঁজছিল তখন মিমকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল কিন্তু একজন মানুষ, সেটা ছিল শারমিন। তো শারমিন কিন্তু মিমের অনেক কাজকর্ম করে দিয়েছে, বাসা বদলানোর সময়, বাসা খোঁজার সময়, বাসা পরিষ্কার করার সময় শারমিন অনেক কাজই করেছিল। এতে কিন্তু শারমিন এবং মিম দুইজনই দুইভাবে বেনিফিটেড হয়েছিল। শারমিন বেনিফিটেড হয়েছিল এইভাবে করে, মিমকে দেখিয়ে মিমের বাসা খোঁজার নাম করে শারমিন তার নিজের চ্যানেলটার একটা ভালো প্রমোশন পেয়েছে, একটা ভালো অডিয়েন্স গ্রো করতে পেরেছে, একটা ভালো অডিয়েন্স বিল্ড আপ করতে পেরেছে। আর মিম যে বেনিফিটটা শারমিনের মাধ্যমে পেয়েছে সেটা হচ্ছে বাসা খোঁজার জন্য তার পরিশ্রম কম হয়েছে, বাসা বদলানোর ক্ষেত্রে একটু মানুষ পেয়েছে, এবং বাসা গোছানোর ক্ষেত্রেও তার শারীরিক শ্রমটা কম লেগেছে শারমিন হেল্প করাতে, একটা হেল্পিং হ্যান্ড পেয়েছে। তো দুজনে কিন্তু সমানভাবে উপকার পেয়েছে, খালি ক্ষেত্রটা বা প্রেক্ষাপটটা আলাদা। একজন হেল্প পেয়েছে শারীরিকভাবে, একজন হেল্প পেয়েছে অর্থনৈতিকভাবে। তো দুজনেভাবে উপকার পেয়েছে। সো এখানে কাউকে ছোট করা বা হেয়ালিপনা করার কোনো আমি অবকাশ দেখছি না। যাই হোক, পরবর্তীতে যেটা হয়, শারমিনের মতো এখন তার চ্যানেল গ্রো করে উঠে গেছে, এখন তার ভিউ হচ্ছে, তার ডলার ইনকাম হচ্ছে, সবই হচ্ছে। আর মিমের মতো করে আছে, কিন্তু মিম এখন একটা জিনিস বুঝতে পারছে যে শারমিন তাকে এখন কোনোভাবেই দাম দিচ্ছে না। দেখা যায় শারমিনের সাথে যদি মিমের দেখা হয়, শারমিন ঠিকমতো কথা বলে না, মিমকে পাত্তা দেয় না। শারমিন এখন তার যে মানে তার যে ভাবি বেলালের বউ, সারাদিন তাকে নিয়ে থাকে। কারণ থাকবে না কেন, বেলালের বউকে দিয়ে তো শারমিন টুকটাক কাজ করাতে পারে, কারণ বেলালের বউ যেহেতু একটু তার একটা দুর্বলতা আছে তার স্বামীর জায়গা থেকে, জন্য বেলালের বউকে দিয়ে কিন্তু শারমিন ভালোই কাজ করাতে পারে, হুকুম করাতে পারে। কিন্তু মিমকে কিন্তু শারমিন পারবে না, এই কাজটা করে দিবা বা করে দিবেন বা করে দাও, কিছুই পারবে না। কিন্তু শারমিন কিন্তু মিমকে ভয় পাবে স্বভাবতই, আর মিমও কিন্তু শারমিনের কথা উঠবস করবে না, এটাও শারমিন ভালো মতো জানে। তো মিমকে দিয়ে কিন্তু শারমিনের খুব একটা দরকার নেই। হ্যাঁ, একটা জায়গাতে দরকার ছিল যে মিমকে ভিডিওতে দেখালে তার ভিডিওর একটা ভালো প্রমোশন হবে, একটা অডিয়েন্স গ্রো হবে। কিন্তু এখন তো শারমিনের ভালো একটা অডিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে, তো যার জন্য এখন মিমকে আর তার প্রয়োজন পড়ছে না। কিন্তু মিম এই জিনিসটা বুঝতে পেরেছে এখন, তো বোঝার জন্য কিন্তু মিমেরও এখন মনের ভিতরে একটা ক্ষোভ, যে আমাকে ব্যবহার করে যেতে উপরে উঠেছে, আমি আর তার সাথে দেখা করব না। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে এখন দুজনের ভিতরে একটা চাপা ক্ষোভ আছে, একটা চাপা বলতে পারেন জেদ কাজ করছে। শারমিন মিমকে পাত্তা দেয় না, কারণ সে জানে আমি যদি মিমের সাথে এখন দেখা করি, আমাকে এখন বিভিন্ন কাজকর্ম ধরিয়ে দিবে, এটা করতে বলবো, ওটা করতে বলবে, যেটা এখন শারমিনের পছন্দ হবে না। আবার মিমেরও ক্ষেত্রেও সেম তাই। সো দুজনের সাথে এখন ইনডিরেক্টলি একটা ঠান্ডা মাথায় বলতে পারেন ঝগড়া করছে, কেউ কারোকে কোনো বকাঝকা বা অনলাইনে কিছু বলছেও না, কিন্তু মনোমালিন্য তাদের মনে মনে রয়ে গেছে। তো এই সমস্ত জিনিস ধরে মিমের ভিতরে
শারমিনকে নিয়ে ক্ষোভ, আবার শারমিনের মনেও মিমকে নিয়ে একটা বিতৃষ্ণা। তো এই জন্য দুজনে মুখ দেখাদেখি করছে না। আর মিমে এখন সুন্দর মতো কিন্তু বাবুকে নিয়ে দূরে সরে এসেছে পদ্মাচরে, যাতে করে শারমিনের বিয়েতে মিমে যাওয়া না লাগে। আর মিম এটাও চিন্তা করেছে, আমি যদি যাই শারমিন আবার আমাকে নিয়ে ভিডিও করবে, আমাকে আর বাবুকে দেখাবে, দুইজনকে দেখে আবার সে ভিউ কামাবে, এমনি তো অনেক কামেছে আর কত, এই সমস্ত চিন্তা করে মিম এখানেও হিংসামি করে আর যাচ্ছে না। তো ওভারঅল যে জিনিসটা এখানে হয়েছে, এখানে প্রপার মানে একদম যে পিন পয়েন্ট যে অ্যান্সারটা হচ্ছে যে কেন মিম এটা করছে, মিম করছে এটা হিংসা করে, যে কেন আমাকে দেখি ব্যবসা করবে, আমি ব্যবসা করতে দিব না। আর কেন বাবু মানে আমার জামাই হচ্ছে এখন বাবু, কেন বাবু সামনে বিয়েতে কাজ করবে, আমি কাজ করতে দিব না বাবুকে। এটা একটা কর্তৃত্ব খাটানো আর কি তার নিজের জামাইয়ের উপরে মিমের জায়গা থেকে। তো এই সমস্ত টেন্ডেন্সির জন্য, ছোটো মন মানসিকতার জন্য মিম এই কাজটা করছে। আর সর্বোপরি দর্শক, এখন যে অবস্থাটা তাদের মধ্যে চলছে, আমি এগুলোই বুঝি না তারা বিয়ে কেন করে। তারা তো বিয়ে ছাড়া অনেক কিছু করে ফেলে, ঠিক আছে, এগুলো দেখতে শুনতে নোংরা লাগে। শারমিনের অবস্থা দেখুন, আবার নতুন করে সে মা হতে চলেছে, ওইদিকে আবার নিজে বলছে আমি নিজেও জানি না কীভাবে মানে কীভাবে করে কি হয়ে গেল। অদ্ভুত টাইপের কিছু কথাবার্তা, মানে যেগুলো নিয়ে আসলে হিউজ পরিমাণে মক করা যায়, কিন্তু আসলে করে লাভ নাই। কারণ অ্যাট লাস্ট আপনি যখন একটা নির্লজ্জ একটা ব্যয়হা পরিবারকে নিয়ে কথা বলবেন, আপনাকেও কিন্তু কোনো না কোনোভাবে হলেও সেই পর্যায়ে যেতে হবে। কারণ আপনি তাদের পর্যায়ে না গেলে কিন্তু ওই লেভেলের কথাবার্তা আপনার মুখ থেকে বলতে পারবেন না। যেমন আপনি দেখুন দর্শক, এই শারমিনকে নিয়ে যে কথাগুলো, আমি অন্যান্য কথা যতটা সাবলীলভাবে বলেছি, যতটা ফ্রি মাইন্ডে বলেছি, যখনই শারমিনের ওই কথাগুলো আমি সারমর্ম বা সামারাইজ করতে গেছি, আমার নিজেরও মুখের যে কথাটা লেবাসটা সেটা কিন্তু কমে গিয়েছিল, আমার গলার জোর কমে গিয়েছিল। কারণ আমার বলতে দ্বিধাবোধ হচ্ছিল, সংকোচ বোধ হচ্ছিল যে আমি কীভাবে করে এটা বলবো, আমার লজ্জা লাগছিল। আমি কিন্তু আমার গলার টোন ভয়েস কমিয়ে এনেছিলাম। কষ্ট করে একটু পিছনে গেলে আবার শুনতে পারবেন, কারণ আমার নিজের কাছে সাই ফেল হচ্ছিল এগুলো কীভাবে এত জোরে বলে, যদি আশপাশে মানুষজন শুনে ফেলে। কারণ আমারও তো দিন শেষে লজ্জা লাগে এই কথাগুলো বলতে, কিন্তু তাদের লজ্জা লাগে না। এত লাখ মানুষের সামনে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে এসে এই ধরনের নোংরামি ছড়াতে, কারণ তারা এগুলোতে অভ্যস্ত। এই কারণে সবাই কিন্তু তাদেরকে বলে খোলামেলা পরিবার। তারা সবাই খুলে গেছে, কি খুলে গেছে, তাদের শরীরে সব কিছু খুলে গেছে। এই হচ্ছে তাদের বংশের পরিচয়, এইটাই তাদের বংশ পরম্পরা। এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আমি বেশি কথা বাড়াচ্ছি না, বাট ভিডিও শেষ করার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট ছোট্ট একটা কথা বলতে চাই দর্শক, যে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। এবং একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে দর্শক, আমাদের দেশে যেহেতু ইন্টারনেট একটা ব্ল্যাকআউট অবস্থায় ছিল মাঝখানে দীর্ঘ সময়, তো যার কারণে কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলেরই ইমপ্রেশন কমে গেছে, চ্যানেলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, বা ভিডিও কম আসার জন্য চ্যানেলগুলো ডাউন হয়ে গেছে। সো আপনাদের কাছে অনুরোধ করব, যদি কোনো দর্শক ভিডিও এখন আমার নোটিফিকেশান না পেয়ে থাকেন, তো কষ্ট করে যদি দিনের কোনো একটা মুহূর্তে আমার ভিডিওর কথা মনে পড়ে, একটু সার্চ দিয়ে দেখে নেবেন দর্শক। কারণ এখন কিছু সময় যাচ্ছে ইমপ্রেশন কমে যাওয়ার জন্য, এই জন্য দেখা যায় নোটিফিকেশান নাও যেতে পারে। সো সেক্ষেত্রে একটু সার্চ দিয়ে দেখে নেবেন যদি আপনাদের সময় থাকে। আর আমি কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, আপনারা সবাই জানেন যে আনরিভিলড সিক্রেট, সেখানে আমি গতকাল একটা ভিডিও দিয়েছি সোনিয়াকে নিয়ে। তো যদি সেটা আপনারা দেখতে চান, সেইটা গিয়েও আপনারা দেখে আসতে পারেন। সরাসরি লিঙ্ক পাওয়ার জন্য আমার কমিউনিটি পোস্টে গেলেও লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।